খালি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি নয়, 395 জন অফিসার বাংলায় চেঞ্জ করেছে গত 10 দিনে নির্বাচন কমিশনার। বাংলাকে যেভাবে আলাদা করে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, বাংলার সাথে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, বাংলাকে যদি বাংলাদেশের চোখে কেউ দেখে, দেশের কেন্দ্রের সরকার দেখছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখছে। অফিসার চেঞ্জ করে নির্বাচন হয় না। যখন তারা দেখছে সবকিছু করেও কিছু হচ্ছে না, তখন হয় দুটো জিনিস কাজ করবে, হয় নতুন ভোটারদের অ্যাড করো, নইলে এক্সিস্টিং যারা বাংলার ভোটার আছে ডিলিট করো। বিজেপির তরফ থেকে এই যে চিঠি, কুন্দন সিং এবং যে ছবিগুলো আমি আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, আপনারা দেখতে পাবেন, এরা নিজেরা এসে ফর্ম 6 বস্তায় করে, ব্যাগে করে সিইও অফিসে জমা দিয়ে গেছে। কালকে বিজেপির এক এমপি সিইও কে ফোন করেছিল, আমার কাছে তথ্য রয়েছে, তার ভিত্তিতে আমি বলছি। সিইওর সাথে তার বচসাও হয়েছে ফর্ম 6 জমা নিয়ে। পরবর্তীকালে দিল্লির নেতাদের দিয়ে ফোন করিয়ে অমিত মালব্য নিজে ফোন করে জোর জবরদস্তি এখানে। চলুন, অনেকটা শুনলেন, এবার মোটামুটি বুঝতে পারলেন যে দুটো টপিক এখানে অভিষেক ব্যানার্জি বলার চেষ্টা করলেন, বেশি কিছু না। কালকে আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি বাজার গরম করার চেষ্টা করছিলেন। দেখুন, হারের গন্ধ পেয়ে গেলে, মানে হেরে যাব এই গন্ধ পেয়ে গেলে দেখবেন যে বিভিন্ন নেতারা একটাই কথা বলেন যে ভোট চুরি হয়েছে, না হয় ইভিএম হ্যাক হয়েছে। আর এইবার অভিষেক ব্যানার্জি বলছেন যে নতুন ভোটারদেরকে তালিকাতে তোলার চেষ্টা করা হচ্ছে। যাব, কিন্তু তার আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, এক্ষুনি বললেন যে এতগুলি অফিসারকে বদলি করে ভোট করাতে চাইছে কমিশন, এবং এটিকে নিয়ে শুধু অভিষেক ব্যানার্জি ডায়লগ দিচ্ছিলেন তা নয়, হাইকোর্টে পর্যন্ত মামলা করে দিয়েছিলেন, প্রশ্ন করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল প্রধান বিচারপতি, এবং জরুরি আর্জিতে শুনানি করা হোক এই আবেদন করা হয়েছিল। সেই মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট মামলাটি খারিজ করে দিয়েছেন। শুনানি তো দূরের কথা, মামলাটি উঠতেই এটিকে খারিজ করে দেওয়া হলো এবং জানিয়ে দেওয়া হয়েছে যে কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়, কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়। এবার বলুক যে হাইকোর্ট পর্যন্ত বিজেপি দখল করে নিয়েছে, বলুক প্রধান বিচারপতি সুজয় পাল, ওনাকে বিজেপি কিনে নিয়েছে, বিচারপতি পার্থ সারথী, ওনাকেও বিজেপি কিনে নিয়েছে। এটা তো বলতে পারবেন না, কারণ ভয়ঙ্কর তথ্য রয়েছে। কেন এতগুলি অফিসারকে বদলি করা হয়েছে আমি সেটাও আপনাদেরকে জানাবো, কিন্তু এই যে বাজার গরম করা ব্যাপার রয়েছে, যে ফর্ম 6, ভাই দোলা সেন তৃণমূল কংগ্রেসেরই সাংসদ, যিনি বলছিলেন যে বাদ যাক না এসআইআর এর নাম, আমরা আছি তো তুলবো। তো এই খেলাটা ঘুরলো কিভাবে? কেন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের লোক এসে সামনে বলতে লাগলো যে এই বিজেপি বিজেপি তুলছে, নাম তুলছে, বিজেপি নাম তুলছে? তার মানে কমিশনের অতগুলি, এক তো হচ্ছে বালকে নাম ওঠে না, বালকে কোনোদিনই নাম ওঠে না, যদি ওঠেও ধরুন তুলছে কি, তো কমিশনের কাজ যারা করছেন ওখানে বিভিন্ন কর্মচারী রয়েছেন, হ্যাঁ মানে 10টা 20টা নয়, 100 কর্মচারী রয়েছেন, সবই কি বিজেপি পন্থা, সবই বিজেপিকে সাপোর্ট করে? কেউ তথ্য ফাঁস করছে না, কেউ বলে দিচ্ছে না যে এটা তো মারাত্মক কাজ করছে বিজেপি? কেন অভিষেক ব্যানার্জিকে হঠাৎ করে এই সুর তুলতে হলো? কারণ তৃণমূল কংগ্রেসের সাংসদ যখন দেশ বিরোধী কথা বলে দিল, আর সেই কথা যখন বাঙালি মানুষের মাইন্ডে হিট করলো, তখনই অভিষেক ব্যানার্জি গেম ঘোরানোর জন্য ফর্ম 6 খেলা করতে লাগলেন। প্লাস একটু হাইলাইট হবে, মিডিয়ার সামনে ছেয়ে থাকবো, আগামী দিনে তো চেয়ারটা তো ধরুন অভিষেক ব্যানার্জিকেই সামলাতে হবে। কিন্তু খুব খারাপ লাগলো দেখে যে ফিরাদ হাকিম থেকে শুরু করে বড় বড় যে সমস্ত মুখ রয়েছে তৃণমূল কংগ্রেসের, কেউই অভিষেক ব্যানার্জির পাশে ছিলেন না। হাইকোর্টে যাওয়া হলো, জরুরি ভিত্তিতে মামলা করা হয়েছে, কমিশনের সিদ্ধান্তকে মানে বলা হয়েছে যে কমিশন এরকম সিদ্ধান্ত কি করে নিতে পারেন। প্রথমে তো জনস্বার্থ মামলা দায়ের করা হয়, মামলাটি দায়ের করেছিলেন অর্ক কুমার নাগ, এবং যখন সোমবার দিন দেখা গেল 267 জন অফিসারকে বদলি করা হয়েছে, সেখানে বিডিও এবং ওসি, থানার বিভিন্ন ওসিরাও ছিলেন, তো তখন তড়ি ঘড়িতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সুজয় পালের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলাটি বলেন যে দ্রুত শুনানির আর্জি জানান, এবং মামলাটি সোমবার দিন উঠতেই মামলাটি খারিজ করে দেওয়া হয়। কারণ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে দেখুন, এই যে মুখ্য সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী, ওনাকে সাইড করে দেওয়া হলো, ইনফ্যাক্ট ইলেকশনের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন, ওনার ইলেকশনের সাথে কোনো লেনাদেনাই নেই, তারপরেও কমিশন কিন্তু ওনাকে অন্য ভিন্ন রাজ্যে পাঠিয়ে দিয়েছেন। তো এইগুলো কোথাও না কোথাও খুব খারাপ হচ্ছে রাজ্যের সাথে, কিন্তু কোনো কথাই হাইকোর্ট শুনলো না, এবং হাইকোর্ট পুরোপুরি মামলাটি খারিজ করে একটাই কথা জানিয়ে দিলেন যে কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়। কেন কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয় সেটা জানতে গেলে আপনাদেরকে ডেটা জানতে হবে। পশ্চিমবঙ্গে হত্যার চেষ্টা করা হয়েছে এমন ভুক্তভোগীর সংখ্যা হচ্ছে 13,898টা।
যা দেশে সর্বোচ্চ। শুধু তাই নয়, কালপেবল হোমিসাইডের চেষ্টা করা হয়েছে, মানে বলতে পারেন হত্যার সমতুল্য অপরাধ, সেখানে তার সংখ্যা হচ্ছে 4098টি, এটিও দেশের সর্বোচ্চ। 2023 সালে 6 থেকে 12 বছর বয়সী 447 জন কিশোরী অপহৃত হয়েছে, দেশ জুড়ে এটা সর্বোচ্চ। শিশুদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি লাখে 22.5, যা জাতীয় গড় 17.8 এর থেকেও বেশি। তথ্য রয়েছে ভাই। মুর্শিদাবাদ, ভাঙড়, মহেশতলা, শীর্ষা ইত্যাদি জায়গায় হিংসা ও দাঙ্গায় পুলিশের দেরিতে পদক্ষেপ এবং পক্ষপাতিত্ব, এটা তো চর্চাতেই রয়েছে। শুধু তাই নয়, আমি যদি গণতন্ত্রের কথা বলে থাকি তো 2011 থেকে 2020 সালের মধ্যে 114টি রাজনৈতিক খুন হয়েছে। কোথায় হয়েছে? পশ্চিমবঙ্গে হয়েছে। 2021 সালের নির্বাচনের পর এনএইচআরসি অনুযায়ী অন্তত 24 জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। আরো তথ্য নেবেন? বিরোধী দলনেতাদের তো হুমকি, অ্যাট্যাক, বিভিন্ন রকম বিউরোক্রেটদের ওপর অ্যাট্যাক, এগুলো আপনারা জানেন। কিন্তু যেগুলি সাধারণ প্রোটোকলস রয়েছে, যেমন আমি বলি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলের কোনো এমএলএ কে নিয়োগ করা হয়নি। কোনো স্ট্যান্ডিং কমিটি বা অন্যান্য কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিকে মানে ইনভলভই করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, এই যে বিরোধী দলের যে এমএলএরা রয়েছেন, সেখানে 11 মাস নাকি ওনারা অ্যাসেম্বলির বাইরেই রয়েছেন, মানে ওনাদেরকে ঢোকারও পারমিশন নেই। হোম ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন গ্রহণই করা হয় না। তাহলে এটা কি গণতন্ত্র চলছে? তাহলে এটা কি হাইকোর্ট জানেন না আমাদের রাজ্যে কিভাবে ইলেকশন হয়, কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে? তার সমস্ত ডেটা রয়েছে। এমনি শয়ে আধিকারিককে চেঞ্জ করা হয়নি। আমি আপনাদেরকে লাইভ এক্সাম্পল আর একটা দেবো, শুনবেন, মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। এই সরকার বলে না যে আমরা কি করি, মুসলিমদের খুব ভালো চান, মুসলিম ছাড়া নাকি এই সরকার চলতে পারে না, মুসলিম সম্প্রদায়ের খুবই ভালো চান। আচ্ছা, তাহলে এই পাপিয়া সুলতানার সঙ্গে এত খারাপ কেন করলো রাজ্য সরকার? বলতে পারেন? আইপিএস অফিসার যিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুসলিম সম্প্রদায়ের আইপিএস অফিসার হচ্ছেন এই পাপিয়া সুলতানা। সব ঠিক চলছিল, সবই নর্মাল ছিল, শুধু ভুল হয়ে গেছে 2024 সালে সন্দেশখালিতে যখন এনাকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি তদন্ত করুন, তখন উনি তদন্ত করতে গিয়ে নিরপেক্ষ তদন্ত করে ফেললেন। মহিলা যে সমস্ত নির্যাতিত হয়েছেন, অর্থাৎ নির্যাতিতাদের বয়ান রেকর্ড করছিলেন এবং সঠিক নিরপেক্ষ তদন্ত করছিলেন, যা রাজ্য জানতে পেরে তদন্তের মাঝ পথেই এই পাপিয়া সুলতানাকে ট্রান্সফার করে দেওয়া হয়। এই বদলি কোয়েশ্চেন তুলেছিল যে আজকে তাহলে পাপিয়া সুলতানা এই নোংরা রাজনীতির শিকার হয়েছেন, যেখানে প্রথমে তো এনাকে দেওয়া হয়েছিল, কেমন বেইমানি করা হয়েছে একবার ভাবুন। প্রথমে তো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি স্পেশাল ব্রাঞ্চে দেওয়া হয়েছিল এবং তারপরে ওনাকে হোম গার্ডের মতো অপেক্ষাকৃত কম, মানে নিচু পদে নিয়োগ করা হয়। তাহলে এটা কি ছিল? এটা রিভেঞ্জ নেওয়া ছিল কি? না তো পাপিয়া সুলতানা রাজ্য সরকারের হয়ে কাজ করেননি, উনি নির্যাতিতাদের বয়ান রেকর্ড করছিলেন এবং যেখানে নিরপেক্ষ তদন্ত করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরই নাম উঠে আসছিল, তাই ওনাকে সাইড করে দেওয়া হয়েছিল। কমিশন এইবার 2026-এর ইলেকশনের টাইমেও, এই যে বিধানসভা রয়েছে এখনো, এবং 2024-এর লোকসভাতেও যখন নির্ঘণ্ট বেজে যায় ইলেকশনে, তখন এই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দায়িত্বে আনা হয়, অর্থাৎ যথেষ্ট উচ্চ পদের দায়িত্ব এনাকে দেওয়া হয়। আর এইবারও উনি কিন্তু পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্বতেই ওনাকে দেওয়া হয়েছে। তাহলে ডিসক্রিমিনেট কে করলো? রাজ্য সরকার করলো না। কার সাথে? পাপিয়া সুলতানা তো মুসলিম সম্প্রদায়ের মসিহা ছিলেন, আইপিএস অফিসার ছিলেন, এটা ওনার সাথে এরকম বিশ্বাসঘাতকতা। শুধু তাই নয়, মতুয়া সম্প্রদায়, রাজবংশী, সে বিভিন্ন কথা বলে না তৃণমূল কংগ্রেস। জানেন কি করেছে? এখন আমাদের রাজ্যের পুলিশরা আতঙ্কবাদী বা জঙ্গি সংগঠনকে ধরতে খুব একটা অ্যাক্টিভ নয়। এখন ধরেছেন একজন মহিলাকে, যার নাম হচ্ছে শম্পা সরকার, 27 বছর বয়সী, যে মামলাটি মানে বনগাঁ থানা থেকে, মানে বনগাঁ লোকাল আদালত থেকে, লোয়ার কোর্ট থেকে মামলাটি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। রিসেন্ট জামিন পেয়েছেন উত্তর 24 পরগনার ঠাকুরনগরে সিএএ ক্যাম্পে আবেদন করেছেন এই শম্পা সরকার। কি না তো ভিসা ডেট পার হয়ে গেছিল 6 জানুয়ারি, মেয়াদ নাকি 2025-এর 6 জানুয়ারি মেয়াদ শেষ হয়ে গেছিল। তাই যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথচ তারা হিন্দু বাংলাদেশি, তাদেরকে টার্গেট করে করে পশ্চিমবঙ্গের পুলিশ ধরছে এবং তুলছে। জানেন যে হিন্দু বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসছে, তারা নিশ্চয়ই মটন বিরিয়ানি বা মাছ খেতে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসছে তা নয়।
তাদের ওপর যে কিভাবে অত্যাচার করা হয় তা দীপু দাসের মতো এক্সাম্পল দেখলেই আপনারা জানতে পারেন। তো তাদেরকে খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কি করছেন, জেলে ভরছেন এবং দেখাচ্ছেন যে দেখো আমরা কত অ্যাক্টিভলি কাজ করছি। মামলাটি হাইকোর্টে যায় এবং যেখানে সর্বোচ্চ হেল্প করে মতুয়া মহাসংঘের একটি সংগঠন রয়েছে, যেটা হচ্ছে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ, এবং এটি শান্তনু ঠাকুর যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন ওনার ঘনিষ্ঠ সংগঠন, এবং সেই সংগঠন থেকে হেল্প করা হয়। পরবর্তীকালে জামিনও পান এবং জামিন পাওয়ার পর সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছেন। তাহলে হেল্প কে করলো মতুয়া সম্প্রদায়ের? আরে পাপিয়া সুলতানার আইপিএস অফিসার যিনি রয়েছেন, পাপিয়া সুলতানা, ওনারই বা কাজের মর্যাদা কে দিয়েছে? কমিশন দিয়েছেন। তার বিরুদ্ধে চলে যাচ্ছেন জরুরি আর্জি, বদলি করা হচ্ছে। আরে সব তো ওসি আইসি সব তো হাওয়াই চটি চাটা। তাহলে ইলেকশন নিরপেক্ষভাবে কিভাবে হতে পারে? জঙ্গি যে ধরা পড়েছে সাব্বির লোন, এই যে জঙ্গি ধরা পড়েছে, এনার নেটওয়ার্ক জানেন কোথায় কোথায় ছিল? দিল্লি, কলকাতা থেকে শুরু করে সাউথ পর্যন্ত ছিটিয়ে ছিল, মানে একদম নেটওয়ার্কের জাল। আমাদের দেশেরও সিস্টেমের প্রবলেম আছে। যে জঙ্গিকে 2007 সালে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করা হয়েছিল স্পেশাল সেল মাধ্যমে, 26/11 যে মুম্বাই অ্যাটাক হয়, এটার ইনি মাস্টার মাইন্ড ছিলেন, এনার হাত ছিল। অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পর তো এখন তো জেল নয় না, এখন তো ওটা কারেকশনাল হোম। এনারা ভুলে যান যে নর্মাল লোককে কারেকশন করা আর জঙ্গিদেরকে কারেকশন করার মধ্যে আকাশ পাতালের তফাৎ রয়েছে। 2018 সাল পর্যন্ত তিহার জেলে থাকার পর এই সাব্বির মোহাম্মদ লোনকে ছেড়ে দেওয়া হয়, জামিন দিয়ে দেওয়া হয়। জামিন দেওয়ার পর আবার শুরু হয়ে যায় ভারত বিরোধী কার্যকলাপ। এবার একবার ভেবে দেখুন, যে অফিসার নিজের সমস্ত কিছু দিয়ে দেশের জন্য এইরকম জঙ্গিকে ধরে, সেই জঙ্গিকে আদালত কিন্তু ভাবেন যে শুধরে গেছে বলে ছেড়েও দেয়। আর সেই আতঙ্কবাদী ছাড় পাওয়ার পর আবার তার জঙ্গি নেটওয়ার্ক স্টার্ট করে স্প্রেড করা, এবং সেখানে অ্যাডিশনাল সিপি প্রমোদ কুশওয়াহা থেকে শুরু করে এসিপি ললিত নেগি এবং ইন্সপেক্টর সুনীল রাজেন, এনারা প্রত্যেকেই নিজেদের কন্ট্রিবিউশন দিয়েছেন এবং পুরো নেটওয়ার্কটাকে স্টাডি করেছেন। সেই বিড়াল যেমন ইঁদুরের পেছনে লেগে থাকে, সেরকমভাবে এই আতঙ্কবাদী লোনের পেছনে এনারা লেগেছিলেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ বর্ডার থেকে উদ্ধার করা হয় এই জঙ্গি আতঙ্কবাদীকে এবং অ্যারেস্ট করা হয়। কোন বর্ডার বললাম? বাংলাদেশ বর্ডার বললাম। বিহারের সাথে বাংলাদেশ বর্ডার শেয়ার করে না, কোন রাজ্য শেয়ার করে সেটাও আপনারা খুব ভালো করেই জানেন। তো পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে ব্যস্ত শম্পা সরকারকে। তো এই সাব্বির আহমেদ লোনের মতো আতঙ্কবাদী বা জঙ্গিকে ধরবে কখন? তাদের তো ইন্টেনশনই নেই জঙ্গি ধরার, তাদের তো ইন্টেনশন আটকে না হিন্দু কাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে ধরার পেছনে। তো এইভাবে তো রাজ্যটি চলছে। আর কত নিচে নামবে সত্যি আমার জানা নেই, যেখানে জুডিশিয়াল অফিসাররা পর্যন্ত দেখে নিয়েছেন যে নির্বাচন কমিশন কতটা অথেন্টিক কাজ করেছে বলেই আজকে আপনারা বলতে পারেন যে 60 লক্ষের মধ্যে 43 লক্ষর নাম নিষ্পত্তি হয়ে গেছে অ্যাডজুডিকেশনে। 60 লক্ষ নাম ছিল, তার মধ্যে 43 লক্ষর ভেরিফিকেশন হয়ে গেছে। 46% নাম বাদ গেছে, 46% নাম বাদ গেছে। তো জুডিশিয়াল অফিসার এনারাও কি বিজেপি পন্থা? এনারাও সব বিজেপি, সবাই বিজেপি হয়ে গেছে। এটা ভাবে কিভাবে সম্ভব? আমার তো ইকুয়েশনে আসে না। তো এই যে 46% নাম বাদ গেছে, এটাই বুঝিয়ে দেয়। আর এই রিপোর্ট কিন্তু হাইকোর্টেও রয়েছে। জানেন যে নির্বাচন কমিশন কতটা সঠিক কাজ করেছেন। ধরা পড়ে গেল না, যদি ছেড়ে দেওয়া হতো অ্যাডজুডিকেশনে ধরুন না আসতো, পাস তো এমনি হয়ে গেছিল, তাহলে এরা হতো না ভারতীয় নাগরিক। তারপর বেরোতো মালদা থেকে জঙ্গি, এই যে নাম এসেছিল, কার নাম এসেছিল আপনারাই তো জানেন, উমর ফারুক, যার সঙ্গে যোগ পাওয়া গেছিল রবিউল ইসলাম, যারা ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত এবং লস্করে তৈবা থেকে শুরু করে আইসিস মতো জঙ্গি সংগঠনের সাথে লিঙ্ক রয়েছে। কি না, তো ভারতকে শেষ করতে হবে, সাধারণ মানুষের খুন করতে হবে, জিহাদ করতে হবে, এটাই তো। তো একটু বুঝুন, রাজ্য সরকারের পুলিশে একটু শিরদাঁড়া সোজা করে কাজ করা উচিত। বাকি তো হাইকোর্টই আজকে অ্যান্সার দিয়ে দিয়েছেন, মামলাটি খারিজ করে যে বদলটি করেছেন কমিশন সেটি বেশ করেছেন। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।